আসছে জুলাই আগস্টেই সংসদ নির্বাচন চায় বিএনপি। স্থায়ী কমিটির মত জানালেন মহাসচিব। একই সুর জামায়াতের নায়েবে আমিরের কণ্ঠে। সংস্কার সংক্রান্ত যে কমিটি সেটার মধ্যে রিপোর্ট এসে যাবে, সুতরাং আমার মনে হয় না যে এটা আমরা আরও বিলম্বিত করার প্রয়োজন আছে, কারণ যত বিলম্ব হচ্ছে ততই রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট আরও বৃদ্ধি পাচ্ছে। প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী চলছে ভোটের কাজ, বলছে ইসি। এত তাড়াতাড়ি সংস্কার সম্ভব নয়, প্রতিক্রিয়া সাজিয়েছে। 1 বছরের পূর্বেই তারা তাদের জায়গা থেকে নির্বাচনটি চায়, তখন আমাদের মনে হয় তাদের চোখের সামনে শুধু ক্ষমতা। এবার 10 ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এখন আর বাধা নেই কারামুক্তিতে। প্লট দুর্নীতির ঘটনায় শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের আরও 2 মামলা, তথ্য গোপন সহ নানা অনিয়মের অভিযোগ। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে অতিরিক্ত জনবল সরিয়ে নিয়েছে বিজিবি ও বিএসএফ। আগামী মাসে দুদেশের ডিজি পর্যায়ের বৈঠক, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমাদের মন্ত্রণালয় থেকে আমরা একটা চিঠিও দিচ্ছি, যেইগুলি অসম আছে ওইগুলি কিভাবে সমস্যাটা সমাধান করা যায়। দীর্ঘ 22 বছর পর মডেল 3 হত্যা মামলার রায়। খালাস পেলেন একমাত্র আসামি আলোচিত সাবেক ছাত্রনেতা গোলাম ফারুক অবি। পুরান ঢাকায় জমজমাট সাকরাইন উৎসব। দুপুর থেকে বাহারি রঙের ঘুড়ি উড়ানো ছাড়াও রয়েছে চোখ ধাঁধানো আতশবাজি আর আগুন খেলার আয়োজন। আজকে সাকরাইনের উৎসবের জন্য আমরা আজকে আসা হয়েছে। এখানে গান নাচ সব মিলিয়ে একটা অন্যরকম উৎসব। আমরা যুগ যুগ যাবত চলতেছে আমাদের এই অনুষ্ঠানটা। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন। এতক্ষণ শিরোনাম দেখছি। জাতির বৃহত্তর স্বার্থে চলতি বছরে জুলাই আগস্টের মধ্যেই সংসদ নির্বাচন চায় বিএনপি। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন যত দেরি হবে রাজনৈতিক অর্থনৈতিক সংকট ততই তীব্র হবে। এজন্য অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিরোধিতা করেন ফখরুল। জানান, তড়িঘড়ি করে জুলাই হত্যার বিচার হলে তা প্রশ্নবিদ্ধ হবে। অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেওয়ার পরপরই যৌক্তিক সময় জাতীয় নির্বাচনের দাবি করে আসছে বিএনপি। প্রধান উপদেষ্টাও জাতির উদ্দেশ্যে ভাষণে চলতি বছরের শেষে কিংবা ২৬ সালের শুরুতে জাতীয় নির্বাচনের ধারণা দেন। সেই ঘটনার কয়েক সপ্তাহ পর সোমবার বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে বিস্তারিত আলোচনা করেন শীর্ষ নেতারা। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা ও সংস্কার কমিশনগুলো তাদের সুপারিশ জমাদান শুরু করায় ভোটের জন্য চলতি বছরের মাঝামাঝি সময় উপযুক্ত বলে মনে করে বিএনপি। সংস্কার সংক্রান্ত যে কমিটি সেটার মধ্যে রিপোর্ট এসে যাবে, কালকেই দেবে। সুতরাং আমার মনে হয় না যে এটা আমরা আরও বিলম্বিত করার প্রয়োজন আছে, কারণ যত বিলম্ব হচ্ছে ততই রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট আরও বৃদ্ধি পাচ্ছে। জুলাই আগস্ট এর মধ্যেই নির্বাচন সম্ভব, এবং আমরা এই কারণেই আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি, নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি এবং রাজনৈতিক দলগুলিও প্রতি আহ্বান জানাচ্ছি যে দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝামাঝি সময় নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা ব্যবস্থা নিতে পারি। মির্জা ফখরুল এমন সময় এই দাবি উত্থাপন করলেন যখন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের ভোটের আলোচনা চলছে। বিএনপি মহাসচিবের সাফ জবাব, এমন সিদ্ধান্ত নেয়ার কোনো সুযোগ নেই। জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের কোনো প্রশ্নই ওঠে না। এরকম একটা ক্রিটিক্যাল মোমেন্টে জাতীয় সংসদ নির্বাচন ছাড়া অন্য নির্বাচন করার চিন্তাটা আসে কোত্থেকে? আইন করা জাতীয় সংসদ, গণতন্ত্রের মূল বিষয়টাই কিন্তু হচ্ছে আপনার জাতীয় সংসদ। এটা যদি ফাংশনাল হয়, এটা যদি ইফেক্টিভ হয়, তাহলে গণতন্ত্র ফাংশনাল হয়, ইফেক্টিভ হয়। নাগরিক কমিটি সহ বিভিন্ন মহল থেকে দ্রুত নির্বাচন হলে জুলাই হত্যাকাণ্ড ও ফেসিবাদের বিচার বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়। মির্জা ফখরুল বলেন, তড়িঘড়ি করে ফেসিবাদের বিচার করা হলে তা প্রশ্নবিদ্ধ হবে। রাজনৈতিক সরকার দিয়ে তো আপনার ফাঁসিগুলো দিয়েছে। আমাদের উপরে যে ফ্যাসিস্ট অত্যাচার নির্যাতন প্রচার কার উপর হয়েছে? অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা এবং জামাত ইসলাম সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছি। তা আমরা ফ্যাসিস্টদের বিচার করবো না তো কে বিচার করবো? আর যদি আমরা ক্ষমতায় আসি, যেটা শুরু হয়েছে এখান থেকে সরে যাওয়ার কারো কোনো উপায় নেই, অবশ্যই বিচার করবো। কিন্তু
আবার বিচার তড়িঘড়িও করা যাবে না, তড়িঘড়ি করলে এই বিচার কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। এছাড়া সীমান্তে বিজিবি শক্ত অবস্থান নেয় সরকারকে ধন্যবাদ জানান বিএনপি মহাসচিব। অত্যন্ত শক্ত একটা স্ট্যান্ড নিয়েছেন, যেটা বাংলাদেশের জন্য সম্মানজনক। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। প্রয়োজনীয় সংস্কার শেষে চলতি বছরের মাঝামাঝিতে নির্বাচন সম্ভব বলে মনে করে জামায়াত ইসলামীও। দলটি বলছে এ বছরের মধ্যবর্তী সময়ে অথবা ডিসেম্বরে ভোট দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা উচিত। তবে জাতীয় নাগরিক কমিটি বলছে স্বচ্ছ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার বছরের মাঝামাঝি নাগাদ শেষ করা সম্ভব নয়। এদিকে রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা বাড়াতে সংস্কার কার্যক্রমে গতি আনার তাগিদ দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক তৌফিকুল ইসলাম। শামীম রেজার রিপোর্ট। শপথ গ্রহণ করতেছি যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকে দ্রুত নির্বাচনের উপর জোর দিচ্ছে বিএনপি ও জামাত সহ শীর্ষ রাজনৈতিক দলগুলো। এরই ধারাবাহিকতায় জুলাই আগস্টের মধ্যে নির্বাচনের তাগিদ বিএনপির। জুলাই আগস্ট এর মধ্যেই নির্বাচন সম্ভব। বিএনপি মহাসচিবের দ্রুত নির্বাচনের দাবির পরিপ্রেক্ষিতে জামাত বলছে নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন তা 2 থেকে 3 মাসে সম্পন্ন করা সম্ভব। প্রয়োজনীয় সংস্কার শেষে এবছরের মাঝামাঝিতেই নির্বাচন দেয়া উচিত বলে জানায় দলটি। এই ধরনের সংস্কার আইনে ঐকমত্য তৈরি করার জন্য 2 থেকে 3 মাসের বেশি লাগার কোনো কারণ নাই। বিএনপির পক্ষ থেকেও কিন্তু বক্তব্য প্রায় একই রকমের। তারাও বলেছেন কতিপয় সংস্কার প্রয়োজন এবং সংস্কার করি নির্বাচন প্রয়োজন। এক্ষেত্রে আমি কোনো মৌলিক ডিফারেন্স দেখি না। তবে নির্বাচন ইস্যুতে জাতীয় নাগরিক কমিটির অবস্থান ভিন্ন। মুখ্য সংগঠক সার্জিস আলম বলছেন স্বচ্ছ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার চলতি বছরের মাঝামাঝি সময়ে শেষ হবে না। রাজনৈতিক দলগুলোর ক্ষমতামুখী অবস্থানের সমালোচনাও করেন তিনি। ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে, যেই অভ্যুত্থানের এখনো আমার 1 বছর হয়নি, সেখানে যদি বলা হয় যে 25-এর মাঝামাঝিতে অর্থাৎ 1 বছরের পূর্বেই তারা তাদের জায়গা থেকে নির্বাচনটি চায়, তখন আমাদের মনে হয় তাদের চোখের সামনে শুধু ক্ষমতা। কিন্তু তাদের চোখের সামনে শুধু ক্ষমতা নয়, বরং ওই লাশগুলো থাকার কথা ছিল, রক্তগুলো থাকার কথা ছিল, শহীদ পরিবার আহতদের হাহাকার থাকার কথা ছিল। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক তৌফিকুল ইসলাম বলছেন অন্তর্বর্তী সরকারকে সংস্কার প্রক্রিয়ায় গতি বাড়াতে হবে। এতে রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা বৃদ্ধি পাবে। এই প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করতে কিছু সময় লাগতেই পারে, লাগাটাই স্বাভাবিক। আমার কথা হচ্ছে একটা অপরিপক্ষ অবস্থায় নির্বাচনে যাওয়ার চেয়ে আমরা একটা পরিপক্ষ অবস্থায় নির্বাচন যাওয়াই আমি মনে করি সেটাই হবে বুদ্ধিমানের কাজ এবং সেটা দেশের জন্য মঙ্গলজনক হবে, জনগণের জন্য। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। পরবর্তীতে যারাই ক্ষমতায় আসবে তারা তরুণ প্রজন্মের ভাষা বুঝতে ব্যর্থ হলে আওয়ামী লীগের মতোই পরিণতি হবে, এমনটাই মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে সকালে নারায়ণগঞ্জের চাষারায় কেন্দ্রীয় শহীদ মিনারে লিফলেট বিতরণ এবং গণসংযোগ করেন তিনি। পরে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে হাসনাত বলেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক হবে না এমন ধারণা পোষণকারীরা ফ্যাসিবাদের ইন্ধনকারী। হাসনাত বলেন আওয়ামী লীগের রাজনীতি আর পুনর্বাসন হবে কিনা তা এখন প্রাসঙ্গিক আলাপ নয়, বরং ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত তাদের প্রত্যেকটি নেতাকর্মীকে বিচারের আওতায় আনতে হবে। কর্মসূচিতে হাসনাত আব্দুল্লাহ জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশে দ্রুত অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। পরবর্তীতে যারাই নীতি নির্ধারণের পর্যায়ে আসবে, ওই তরুণ প্রজন্মের ভাষা যদি আপনারা বুঝতে ব্যর্থ হন, তাহলে আওয়ামী লীগের পরিণতির মতোই আপনাদের পরিণতি হবে। প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। দুপুরে ইউএনডিপির প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। বলেন জনবলের দক্ষতা বৃদ্ধি এবং প্রযুক্তিগত সহায়তা দিতে কাজ করছে ইউএনডিপি। এ বিষয়ে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেন এদেশে কবে নির্বাচন হবে তা ঠিক করবে সরকার এবং জনগণ। ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বর্তমান কমিশন। এ কাজে তাদের দক্ষতা বৃদ্ধি ও প্রযুক্তিগত সহায়তা দেবে ইউএনডিপি। দুপুরে নির্বাচন ভবনে এনইসির সাথে বৈঠকে বসে ইউএনডিপির প্রতিনিধি দল। টেকনোলজিক্যাল সাপোর্ট, ক্যাপাসিটি ডেভেলপমেন্টের জন্য, আমাদের প্রশিক্ষণের জন্য এই ধরনের সহযোগিতা চেয়েছে। ওনারা 10 দিনের ভিতরে একটা প্রস্তাবনা নিয়ে আমাদের সাথে আবার আসবেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব জানান জুন জুলাই নয় জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী কাজ করছে কমিশন। আমাদের প্রস্তুতিটা হচ্ছে আমাদের যে প্রধান উপদেষ্টা মহোদয় যে উইন্ডোটা দিয়েছেন সেই উইন্ডো নিয়ে আমরা কাজ করছি। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিবের সঙ্গে বৈঠক করেন গোয়েন লুইস। জানান
বাংলাদেশে কবে নির্বাচন হবে তা ঠিক করবে এদেশের সরকার ও রাজনৈতিক দল। That's outside of the scope of the election mission. It's really a political party government decision. So that, I mean, we're not touching on timelines. Or that's really a decision of the government, Professor Yunus and the political parties. গোয়েন লুইস জানান, স্থানীয় সরকার নয়, শুধু জাতীয় নির্বাচনে সহায়তা চেয়েছে ঢাকা। তাই ইসি ছাড়াও রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করবে জাতিসংঘ অ্যাসেসমেন্ট টিম। They'll need a range, every political party we can think of in Bangladesh. এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলাতে যাবজ্জীবন সাজা থেকে খালাস পেয়েছেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এর মাধ্যমে চট্টগ্রামের 10 ট্রাক অস্ত্র চোরাচালানের 2 মামলা থেকেই খালাস পেলেন তিনি। উচ্চ আদালতের এই রায়ের পর লুৎফুজ্জামান বাবরের মুক্তি পেতে আর কোনো বাধা নেই, এমনটি জানিয়েছেন আইনজীবী শিশির মনির। 2004 সালের 1 এপ্রিল মধ্যরাত চট্টগ্রামের ইউরিয়া সার কারখানার জেটিতে খালাসের সময় বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী, যা 10 ট্রাক অস্ত্র মামলা নামেই পরিচিত। আলোচিত এই ঘটনার তদন্ত শুরু করে তৎকালীন বিএনপি জামায়াত জোট সরকার। পরবর্তীতে 1-11 সরকারের সময় এই মামলার অভিযোগপত্র দেয়া হয়। শুরু হয় বিচার, শেষ হয় 28 জনের সাক্ষ্য গ্রহণ। ক্ষমতার পালা বদলে সরকার গঠন করে আওয়ামী লীগ। নতুন করে শুরু হয় তদন্ত। অভিযুক্ত করা হয় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী সহ গোয়েন্দা সংস্থার বেশ কয়েকজনকে। চোরাচালান মামলায় লুৎফুজ্জামান বাবর, মতিউর রহমান নিজামী, উলফা নেতা পরেশ বড়ুয়া সহ 14 জনের মৃত্যুদণ্ড দেয় আদালত। অস্ত্র আইন মামলায় যাবজ্জীবন দেয়া হয় একই আসামিদের। গত ডিসেম্বরে অস্ত্র চোরাচালান মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস পান লুৎফুজ্জামান বাবর। মঙ্গলবার অস্ত্র আইনে যাবজ্জীবন সাজা থেকেও তাকে খালাস দেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান এবং বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চ এই রায় দেন। এতে এনএসআই এর সাবেক ডিজি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার সহ আরও 5 জন আসামি খালাস পেয়েছেন। তবে বিভিন্ন মেয়াদে সাজা বহাল আছে উলফা নেতা পরেশ বড়ুয়া সহ 5 জনের। বাবরের আইনজীবী বলেন, তার বিরুদ্ধে আনা 2টি অভিযোগই ভিত্তিহীন মনে করেছেন আদালত। এই রায়ের পর তার মুক্তিতে আর কোনো বাধা রইল না। আদালতের ফাইন্ডিং হলো যে 5 জনকে ওনার ইনফ্লুয়েন্সে ছেড়ে দেওয়া হয় বলেছিল, আমরা রেকর্ড থেকে দেখিয়েছি এই 5 জনই আসলে জেলে ছিল, কাউকেই আসলে ছাড়া হয় নাই। আর যার ইনফ্লুয়েন্সে, ওনার ইনফ্লুয়েন্সে তদন্ত রিপোর্ট পরিবর্তন করা হয়েছিল, এই মর্মে অভিযোগ আনা হয়েছে। সাক্ষীরা এসে পরস্পর বিপরীতধর্মী বক্তব্য দিয়ে বলেছেন, একজন আরেকজনের বিরুদ্ধে বলেছেন যে তদন্ত যে রিপোর্ট সাবমিট করেছেন একজন জানেন আরেকজন জানেনই না, যারা নাকি কমিটির মেম্বার ছিলেন। ফলে এই কন্ট্রাডিক্টরি রিপোর্টগুলো তিনি আমলে নিয়েছেন। তাকে এইভাবে রাজনৈতিকভাবে হেনস্থা করার প্রধান কারণ ছিল তিনি তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত একজন মন্ত্রী ছিলেন। আইনজীবী জানান, 78 দিন রিমান্ডে ছিলেন বাবর। এ সময় জোর করেও খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে বক্তব্য কিংবা রাজসাক্ষী করাতে পারেনি রাষ্ট্রপক্ষ। তিনি বলেছেন যে তাকে এই মামলায় আসামি করার পিছনে এইটাই মূল কারণ। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিলের শুনানি শেষ হয়েছে। বুধবার রায়ের জন্য দিন ধার্য করেছেন আপিল বিভাগ। রায় ন্যায় বিচার প্রতিষ্ঠা পাবে এমন আশা আইনজীবীদের। 5 আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন রাষ্ট্রপতি তার ক্ষমতা বলে জিয়া চ্যারিটেবল ও অরফানেজ মামলায় খালেদা জিয়ার দণ্ড মওকুফ করেন। কিন্তু এরপরও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে নির্দোষ প্রমাণ করতে হাইকোর্টে আপিল শুনানির উদ্যোগ নেয় বিএনপি চেয়ারপারসনের আইনজীবীরা। 2024 সালের 11 নভেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে খালেদা জিয়া লিভ টু আপিল মঞ্জুর করেন আপিল বিভাগ। একই সঙ্গে খালেদা জিয়াকে দেয়া 10 বছরের সাজা স্থগিত করেন আদালত। 4 কার্যদিবসের শুনানি শেষে 15 জানুয়ারি এই মামলার রায়ের দিন ধার্য করেন আপিল বিভাগ। শেষ দিনের শুনানিতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার আরেক আসামি সাবেক সংসদ সদস্য কাজী সলিমুল হকের আইনজীবী মূলত অংশ নেন। খালেদা জিয়ার আইনজীবীরা শুনানিতে বলেন, হাইকোর্ট বিভাগ এ মামলায় খালেদা জিয়াকে যে সাজা দিয়েছেন তাতে আইনের মারাত্মক ব্যত্যয় হয়েছে। ট্রাস্টের কোনো কিছুর সাথে খালেদা জিয়ার সম্পৃক্ততা নেই। শুধু তাই নয়, জিয়া অরফানেজ ট্রাস্টের যে অর্থ আত্মসাতের কথা বলা হয়েছে সেই অর্থও সুরক্ষিত আছে। বাকি আসামিদের বিরুদ্ধে দায়ের করা মামলাও ষড়যন্ত্রের অংশ। বিএনপি চেয়ারপারসনকে নির্বাচন থেকে দূরে রাখতেই পরিকল্পিতভাবে শেখ হাসিনার নির্দেশে এই রায় দেওয়া হয়েছে। এফআইআরের মধ্যে
এমন কিছু ত্রুটি ছিল যে জিনিসগুলো যদি আইনগতভাবে বিচার বিশ্লেষণ করা হতো তাহলে বেগম খালেদা জিয়া নিম্ন আদালত থেকেই খালাস পেতেন। আজকে যে মামলাটি হয়েছে এই মামলার মধ্যে শেষ পর্যন্ত যে কনক্লুশন যেটা এসেছে, এই মামলার মধ্যে তাকে সাজা দেওয়ার জন্য কোনো ইনগ্রেডিয়েন্ট ছিল না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার দল এবং জিয়া পরিবারকে ভিকটিম করার জন্য ম্যালিশিয়াসলি এই মামলাটা দায়ের করা হয়েছিল। মামলা দায়ের করা হয়েছিল আউট অফ পলিটিক্যাল গ্রাজ, ব্যক্তিগত জিঘাংসা, রাজনৈতিক প্রতিহিংসার কারণে মামলা দায়ের করা হয়েছিল। বুধবারের রায়ে উচ্চ আদালতে খালেদা জিয়া ন্যায় বিচার পাবেন আশা তার আইনজীবীদের। এই আদালত থেকে, দেশের সর্বোচ্চ আদালত থেকে আমরা ন্যায় বিচার পাব এবং তিনি সহ অন্যান্যরা খালাস পাবেন। 2018 সালে 8 ফেব্রুয়ারি বকশীবাজারের বিশেষ জজ আদালতের রায়ে অরফানেজ মামলায় খালেদা জিয়াকে 5 বছরের সাজা দেয়া হয়। দুদকের আবেদনের প্রেক্ষিতে একই বছরের অক্টোবরে হাইকোর্ট ওই সাজা বাড়িয়ে 10 বছর করে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। তথ্য গোপন সহ নানা অনিয়ম করে পূর্বাচলে 10 কাঠা করে 20 কাঠা প্লট নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়। প্রাথমিক অনুসন্ধানে এর সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে আরও 2টি মামলা করেছে দুদক। এসব অনিয়ম ও প্লট জালিয়াতির ঘটনায় গণপূর্ত রাজুকের সাবেক চেয়ারম্যান সহ কর্মকর্তাদেরও আসামি করা হয়েছে। পূর্বাচল প্রকল্পে ডিপ্লোম্যাটিক জোনের 27 নম্বর সেক্টরে 203 নম্বর রোডের এক সারিতে 6টি প্লট। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্লট নম্বর 9, তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের প্লট নম্বর 15। দুজনেই 10 কাঠা করে প্লট পেয়েছেন। এজন্য কাঠাপতি দিতে হয়েছে মাত্র 3 লাখ টাকা করে। পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ জোন হলেও পূর্বাচলে তারা এই প্লট পেয়েছেন। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় মায়ের প্রভাব বিস্তার করে এই প্লট নেন। শুধু তাই নয়, প্লট পেতে তথ্য গোপন করেছেন শেখ হাসিনা ও জয়। তাদের প্লট, ফ্ল্যাট ও স্থাবর সম্পদ থাকলেও সেই তথ্য দেখাননি আবেদনে। ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগ সাজশে জনাব শেখ হাসিনার নামে বরাদ্দ প্রদান ও প্লটের বাস্তব দখল গ্রহণ করার অপরাধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় আজ একটি মামলা রুজু হয়েছে। আবেদনে তিনি তার যে এখানে বাড়ি রয়েছে, ফ্ল্যাট বা প্লট রয়েছে, সেই বিষয়টা তিনি গোপন করেছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক মহাপরিচালক জানান, শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যরা পলাতক থাকায় প্লট জালিয়াতির ঘটনায় তাদের জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয় নাই। তাদের বর্তমান এবং স্থায়ী ঠিকানায় আমাদের অনুসন্ধান দল গিয়েছেন এবং তাদের বক্তব্য সংগ্রহের জন্য, এবং তারা পলাতক থাকায় তাদের বক্তব্য নেয়ার সম্ভব হয়নি। এর আগে প্লট জালিয়াতির অভিযোগে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং শেখ রেহানা ও তার 2 সন্তান রাদন মুজিব ববি ও আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেছিল দুদক। সেই মামলায়ও আসামি ছিলেন শেখ হাসিনা। 2022 সালে তাদের নামে প্লট বরাদ্দকারী গণপূর্ত ও রাজুকের সাবেক চেয়ারম্যান সহ কর্মকর্তারাও এসব মামলায় আসামি হয়েছেন। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। সব বিনিয়োগ সংস্থাকে এক ছাতার নিচে আনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সাথে কোরিয়ান রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে সমস্যার সমাধানেরও নির্দেশ দেওয়া হচ্ছে। দুপুরে যমুনায় সৌজন্য সাক্ষাতে যান দক্ষিণ কোরিয়ার ইয়াংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কি হাক সাং সহ কয়েকজন শীর্ষস্থানীয় বিদেশি বিনিয়োগকারী। সাক্ষাতে কোরিয়ান ইপিজেড বাংলাদেশে বিনিয়োগ আকর্ষণ করবে এবং প্রচুর কর্মসংস্থান সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। এ সময় কি হাক সাং অন্তর্বর্তী সরকারের প্রশংসা করে বলেন, তাদের দ্রুত পদক্ষেপে কেপিজেডকে ঘিরে দীর্ঘমেয়াদী সমস্যাগুলো সমাধানে সহায়ক হয়েছে। এর ফলে আরও কোরিয়ান বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হবেন। বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ তৎপরতা না থাকায় সীমান্ত পরিস্থিতি শান্ত হয়ে আসছে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে নোম্যান্স ল্যান্ডে বেড়া নির্মাণ প্রক্রিয়া শুরু করলে চাঁপাইনবাবগঞ্জ চৌকা সীমান্ত এলাকার সাধারণ মানুষ এবং বিজিবির প্রতিরোধের মুখে পিছিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তবে এখনও আতঙ্কে আছেন স্থানীয় কৃষকরা। রুবেল হাসানের তোলা ছবিতে আরও জানাচ্ছেন আবদুল্লাহ তুহিন, সঙ্গে ছিলেন প্রতিনিধি মনোয়ার হোসেন জুয়েল। চৌকা সীমান্ত শূন্য রেখার 150 গজের মধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ শুরু করলে আপত্তি জানায় বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। কিন্তু তারপরও
শূন্যরেখার কাছে বাংকার খনন সহ অতিরিক্ত জনবল মোতায়েন করে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ। পতাকা বৈঠকের আহ্বানের পাশাপাশি শক্ত অবস্থান নেয় বিজিবি। তাদের সাথে এগিয়ে আসে আশপাশের গ্রামবাসী। বর্ডার আসতে একটু ভয় লাগছে। কেন? বিএসএফ এর ভয়ে কি গুলি করে দিয়েছে, 4-5 তো গুলি করে। তারা যে কোনো মুহূর্তে হয়তো বা যে কাজটা করছিল আবার হয়তো শুরু করতে পারে তারা, যার কারণে বিজেপি এবং জনতা এটাকে চোখে চোখে রেখেছে। ওরা যদি তার কাটা দেয় তবে আমাদের এলাকাবাসী আমরা বাধা জানতে পারলে আমরা বাধা দিতে আমরা প্রস্তুত। আন্তর্জাতিক সীমানা আইন মেনেই বেড়া নির্মাণ করা হচ্ছে। বিএসএফ এর এমন দাবিকে উস্কানিমূলক বলছেন চাঁপাইনবাবগঞ্জবাসী। এখানে কোনো ইস্যু নাই, অথচ তারা একটা আন্তর্জাতিক আইন অমান্য করে একটা ঝগড়া বা একটা ফাইট করার একটা চিন্তা ভাবনা করছে। এর মূল কারণ হচ্ছে সারা দেশের মানুষের জন্য দৃষ্টিভঙ্গিটা ওই এলাকার দিকে থাকে, সারা দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়, এটাই তারা চাচ্ছে। পতাকা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী দুপক্ষই নিজেদের বাংকার এবং বাড়তি জনবল সরিয়ে নিয়েছে। তবে চৌকা এলাকায় সার্বিক নিরাপত্তা জোরদারে নিজেদের টহল এবং নজরদারি বৃদ্ধি করেছে বিজিবি। ভয়ের কোনো কারণ নাই, আমরা সীমান্তের নিরাপত্তা জোরদার করেছি। আগে যেভাবে আমরা নিরাপত্তা নিশ্চিত করেছি, বর্তমান পরিস্থিতিতেও আমাদের যথেষ্ট দিনে এবং রাতে টহল চলমান আছে। তিনি অভিযোগ করেন, সীমান্তের ওপারে একটি মহল নানা ধরনের উস্কানি ও অপপ্রচারের মাধ্যমে পরিস্থিতি ঘোলা করার চেষ্টা করছে। এই চাপা উত্তেজনার ভিতরে সীমান্তরক্ষী বাহিনী, বিজিবি সদস্যরা এবং স্থানীয় এলাকাবাসী বলছেন, যে কোনো পরিস্থিতিতে যে কোনো শক্তির কাছে তারা কখনোই মাথা নত করবেন না, প্রয়োজনে 1 ইঞ্চি জমিও তারা ছাড়বে না। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, চৌকা সীমান্ত এলাকা, চাঁপাইনবাবগঞ্জ। সীমান্ত নিয়ে ভারতের সাথে বাংলাদেশের কিছু অসম চুক্তি আছে। আগামী মাসে বিজিবি ও বিএসএফ এর ডিজি পর্যায়ের বৈঠকে সেসব নিয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আমাকে কিছু কিছু অসম চুক্তি করা হয়েছে, এগুলি নিয়ে আলোচনা হবে এবং আমরা আমাদের মন্ত্রণালয় থেকে আমরা একটা চিঠিও দিচ্ছি যেইগুলি অসম আছে ওইগুলি কিভাবে সমস্যাটা সমাধান করা যায়। সারের কোনো সংকট নাই, আর যদি কেউ সারের কৃত্রিম সংকট করার চেষ্টা করে, আমি আইন শৃঙ্খলা বাহিনী এবং ডিভিশনাল কমিশনার সাহেব আছে তাদের বলবো তাদের এগেনস্টে প্রপার অ্যাকশন নেওয়ার জন্য। দীর্ঘ 22 বছর পর চাঞ্চল্যকর মডেল ও অভিনেত্রী তানিয়া মাহবুব তিন্নি হত্যা মামলার একমাত্র আসামি সাবেক ছাত্রনেতা ও বরিশাল 2 আসনের সংসদ সদস্য গোলাম ফারুক অভিকে খালাস দিয়েছেন আদালত। বিকেলে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ শাহিনুর আক্তার এই রায় ঘোষণা করেন। রায়ে আসামি পক্ষের আইনজীবী সন্তুষ্টি প্রকাশ করলেও ন্যায় বিচার না পাওয়ার কথা বলেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। 2002 সালের 10 নভেম্বর বুড়িগঙ্গা নদীর বাংলাদেশ চীন মৈত্রী সেতুর নিচ থেকে উদ্ধার করা হয় মডেল ও অভিনেত্রী তানিয়া মাহবুব তিন্নির মরদেহ। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করে কেরানীগঞ্জ থানা পুলিশ। তদন্ত শেষে 2008 সালের 8 নভেম্বর জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভির বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। অভিযোগপত্রে বলা হয়, অভির প্ররোচনায় স্বামীকে তালাক দেন মডেল তিন্নি, কিন্তু এরপর তিন্নিকে বিয়ে করতে অস্বীকৃতি জানান অভি। তিন্নি এসব তথ্য মিডিয়ায় ফাঁস করে দেওয়ার হুমকি দিলে ক্ষিপ্ত হয়ে তাকে হত্যা করে সাবেক এই সংসদ সদস্য। পরে মরদেহ ফেলা হয় বুড়িগঙ্গা নদীর কেরানীগঞ্জ অংশে। এরপর থেকেই পলাতক গোলাম ফারুক অভি। দীর্ঘ 22 বছর পর মঙ্গলবার চাঞ্চল্যকর মডেল তিন্নি হত্যার মামলার রায় দেয় আদালত। মামলার একমাত্র আসামি বরিশাল 2 আসনের সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভিকে বেকসুর খালাস দেয়। এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন আসামি পক্ষের আইনজীবী। আমরা মামলার সাক্ষী এবং মামলা যে কাগজপত্র দাখিল করা আছে এগুলি পর্যালোচনা করে এবং মামলা সুষ্ঠুভাবে পরিচালনা করে ওই হিসাবে আমরা খালাস চেয়েছি। সেই হিসাবে সুবিচার পেয়েছি বলা যাবে। যদিও রায়ে হতাশা জানিয়েছে রাষ্ট্রপক্ষের আইনজীবী, জানান রায় পর্যালোচনা করে উচ্চ আদালতে আপিলের কথা। রাষ্ট্রপক্ষ এই রায়ে সংক্ষুব্ধ হয়েছে। আমরা অপেক্ষা করছি, মূল রায়ের কপি পাওয়া পর্যন্ত অপেক্ষা করছি, যে এরপরে আমরা পরবর্তী সিদ্ধান্ত নিব যে উচ্চ আদালতে আমরা এই রায়ে সংক্ষুব্ধ হয়ে উচ্চ আদালতে আমরা আপিল দায়ের করব কিনা।
এদিন চাঞ্চল্যকর এই হত্যা মামলার রায় ঘোষণা করা হলেও আদালতে উপস্থিত ছিলেন না মডেল ও অভিনেত্রী তিন্নির পরিবারের কেউ। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নিয়ে কেন এত শোরগোল? কেন এবার রাজপথে শিক্ষার্থীরা? অনশন কিংবা সচিবালয় ঘেরার মতো কর্মসূচি বা কেন? শিক্ষার্থীদের দাবি দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের দায়িত্ব দিতে হবে সেনাবাহিনীকে, কিন্তু কেন? এ নিয়ে যমুনা টিভির অনুসন্ধানে বেরিয়ে এসেছে নির্মাণাধীন ক্যাম্পাসে দুর্নীতির নানা প্রমাণ। পাথর দিয়ে যে দেয়াল করার কথা তা হয়েছে শুধু ইটে। এমন দুর্নীতির আরও প্রমাণ তুলে এনেছেন তাজনুর ইসলাম, ছবি তুলেছেন আহসানুল কবির শাওন। উপমহাদেশের এমন এক বিশ্ববিদ্যালয় যার যাত্রা শুরু হয় 166 বছর আগে স্কুল থেকেই। এটি দেশের একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে ছাত্রদের আবাসনের কোনো ব্যবস্থা নেই। 12টি হল ছিল এক সময়, সেগুলো বেদখল হয়েছে কলেজ থেকে বিশ্ববিদ্যালয় হওয়ার আগেই। আয়তনেও সবচেয়ে ছোট ক্যাম্পাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, তবে শিক্ষার্থী 17,000। নতুন ক্যাম্পাস তৈরির জন্য 2018 সালে প্রকল্প পাশের পর বরাদ্দ দেওয়া হয় 1920 কোটি 94 লাখ টাকা। কাগজের হিসাব বলছে প্রাথমিক পর্যায়ের 19টি কাজের মধ্যে হয়েছে মাত্র 5টি। সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমি অধিগ্রহণের কাজটি এখনও সম্পূর্ণ হয়নি। এ প্রকল্পে শুরু থেকেই দুর্নীতির নানা অভিযোগ। শিক্ষক শিক্ষার্থীরা বলছেন এজন্যই ঠিকঠাক হয়নি কোনো কাজ। সততার সমস্যার কারণেই আসলে এটা হচ্ছে। তাদের মধ্যে সততা থাকলে ব্যাপারটা এমন হতো না। আর দ্বিতীয় হলো সব কিছুকে রাজনৈতিক প্ল্যাটফর্মে নিয়ে গিয়ে লেনদেনের যে ব্যাপারগুলো আলটিমেটলি সেইটাই হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পিছিয়ে পড়ার কারণ। আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের অগ্রগতি হয়নি, আমি বলবো মূলত লুটপাটের যে অঙ্কগুলো সেই অঙ্কগুলোর কারণে। কেরানীগঞ্জের তেঘরিয়া এলাকার এই জায়গাতেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস। নকশা অনুযায়ী থাকবে আবাসন সহ বিশ্ববিদ্যালয়ের সব সুযোগ সুবিধা। 7 বছর পর দৃশ্যমান শুধু সীমানা প্রাচীর ও একটি লেক, যে কাজের মান নিয়েও প্রশ্নের শেষ নেই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা বা ডিপিপি রয়েছে আমার হাতে। এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে সীমানা প্রাচীর নির্মাণ করতে হবে কনক্রিট আর পাথরের মিশ্রণে, অথচ আমরা দেখতে পাচ্ছি এই সীমানা প্রাচীর তৈরি করা হয়েছে কেবলমাত্র ইট দিয়ে। অনিয়ম কোথায় কতখানি হয়েছে সেটি এই চিত্র দেখলে স্পষ্ট রকমের বোঝা যায়। প্রকল্পে ভূমি উন্নয়নের কাজ করেছে RN এন্টারপ্রাইজ। এর স্বত্বাধিকারী আওয়ামী লীগ নেতা ওমর ফারুক রুমি। আরও যে কয়েকটি কাজ চলমান জানা গেছে সেগুলো পরোক্ষভাবে তারই নিয়ন্ত্রণে। সব মিলিয়ে প্রায় 263 কোটি টাকার কাজের একচ্ছত্র নিয়ন্ত্রণ এই রুমির। এখন গা ঢাকা দিয়েছেন, বিভিন্ন মাধ্যমে তার সাথে যোগাযোগের চেষ্টা করা হয়। অফিসে গেলে যমুনা টিভির ক্যামেরা দেখে বাধা দেয়। হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করলে মেসেজ পেয়ে নম্বরই ব্লক করে দেন। প্রকল্পে অনিয়ম দুর্নীতির অভিযোগে এরই মধ্যে বাদ দেওয়া হয়েছে প্রকল্প পরিচালককে, বসানো হয়েছে একই দপ্তরের আমিরুল ইসলামকে। তার বিরুদ্ধেও অভিযোগের শেষ নেই। তাকে নিয়েও আপত্তি শিক্ষার্থীদের। দ্রুত দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে দেওয়ার দাবিতে টানা 2 দিন অনশন করেছেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসে পালন করছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। সোমবারও অনশনের পর সচিবালয়ের সামনে অবস্থান করে শিক্ষার্থীরা। যমুনা টিভিকে উপাচার্য বলছেন দুর্নীতির প্রমাণ মিলেছে। কতটা ত্রুটি হয়েছে এবং এই ত্রুটি কিভাবে সংশোধন করা যাবে সেটা আমাদেরকে যদি একটু বলে দেন, তাহলে সেই ত্রুটি সংশোধন করে আমরা ফার্দার কাজ করব। সেখানেও প্রশ্ন থেকে যায় যে এই কন্ট্রাক্টর কি কাজ করবে, আবার সে এতদিন কি কাজ করেছে। এখন এগুলাকে যে কিভাবে আমরা সমন্বয় করব, তার জন্য আমরা একটা সমন্বিত পদক্ষেপ আমরা নিয়ে তারপরে প্রয়োজনে আমরা নতুন কন্ট্রাক্টর দিব। দফায় দফায় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সোমবার শিক্ষা মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত আসে দ্বিতীয় ক্যাম্পাস ইস্যুতে বুধবারই জরুরি বৈঠকে বসবে সংশ্লিষ্ট সব পক্ষ। আপাতত সবার নজর সেই বৈঠকের দিকে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। সাকরাইন বা মকর সংক্রান্তি উদযাপন করছে পুরান ঢাকা। সপ্তাহব্যাপী প্রস্তুতি শেষে দুপুর থেকে ঘুড়ি ওড়ানোর মধ্য দিয়ে শুরু হয় দিনটির। বাহারি রং আর আকারের ঘুড়ি ওড়ানো হয় ভবনগুলোর ছাদ থেকে। পুরান ঢাকার বাসিন্দাদের পাশাপাশি রাজধানীর অন্য এলাকা থেকেও অনেকে যোগ দিয়েছেন এই সাকরাইন উৎসবে। তরুণ প্রজন্ম নিজেদের মতো করে উদযাপন করছে দিনটি। বিভিন্ন বাড়ির ছাদে আয়োজন করেছে গান আর নাচের। সেখানে আতশবাজি আর আগুন খেলার আয়োজনও করেছে তারা।
সহকর্মী শাকিল হাসানের কাছ থেকে জানবো সাকরাইনের খোঁজ খবর। তাঁতিবাজার এলাকায় আছেন তিনি। শাকিল, একটু জানাবেন কি চলছে আসলে সাকরাইনে এখন? রবিন, উৎসব চলছে এই পুরান ঢাকায়। সব ধরনের আয়োজনে কিন্তু এই উৎসবটা খুব বেশি তারা গুরুত্ব দেয় এবং সেই উদযাপনটা নিজেদের মতো করে এবং যেটি অনেকেই বলছিলেন না আমাদের সঙ্গে, যে হচ্ছে পুরান ঢাকার এই মকর সংক্রান্তি বা সাকরাইন যেটি নামে পরিচিত, এই আয়োজনটি দীর্ঘদিন ধরে চলে আসছে পুরান ঢাকায় এবং এটি শুরু হয় আসলে প্রায় সপ্তাহব্যাপী একটি প্রস্তুতির মধ্য দিয়ে। ঘুড়ি বানানো, ঘুড়িতে মাঞ্জা দেওয়া, পিঠাপুলির আয়োজন এবং পরিবারের মধ্যে একে অপরের বাড়িতে দাওয়াতের বিষয়টি থাকে। কিন্তু এই সময়ের বিবর্তনে কিন্তু এই আয়োজনটি খানিকটা বদলে গেছে। এখন নতুন প্রজন্ম নিজেদের মতো করে তাদের এই উৎসবটি সাজিয়েছেন এবং মানুষের এই উদযাপনের মধ্য দিয়েই উৎসব আসলে বেঁচে থাকে এবং এভাবেই এই উৎসবটি এগিয়ে যাবে এমনটি বলছেন তরুণরা বলছেন যে বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে এই উৎসবের যে ধারণা তারা পেয়েছেন, সেই ধারণাকে সামনে রেখে এর মধ্যে আরও কিছু সংযোজনের মধ্য দিয়ে তারা এই উৎসবটিকে বাঁচিয়ে রাখতে চান এবং ধীরে ধীরে এই উৎসবটি একসময় সংস্কৃতির অংশ হয়ে উঠবে এবং পুরান ঢাকার অবিচ্ছেদ্য অংশ হিসেবে পরিগণিত হবে। তবে এর জন্য এই উৎসবটিকে সর্বজনীন করে তোলার জন্য সরকার সহ বেসরকারি প্রতিষ্ঠান, বিশেষ করে পুরান ঢাকার বাসিন্দাদের এগিয়ে আসতে হবে। তারা বলছেন এই উৎসবটিকে সর্বজনীন করে তোলার জন্য সবার এই উদ্যোগ একসঙ্গে কাজ করতে হবে এবং তাহলেই এই উৎসবটি সবার হয়ে উঠবে এবং পুরান ঢাকার মানুষের পাশাপাশি সারা ঢাকাবাসী, সারা বাংলাদেশের মানুষ হয়তো একসময় এই উৎসবটি উদযাপন করবে। রবিন, অনেক ধন্যবাদ সহকর্মী শাকিল হাসান। ক্যালিফোর্নিয়ায় বাতাসের তীব্রতা বেড়ে চলায় আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে দাবানল। আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা। লস অ্যাঞ্জেলসে এখনও নিয়ন্ত্রণহীন 3টি দাবানল। রেড ফ্ল্যাগ সতর্কতা জারি থাকবে অঞ্চলটিতে। প্যালিসেড ও অ্যাট্রনে নিখোঁজ 23 জন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে মঙ্গল ও বুধবার ঘন্টায় 96 থেকে 100 কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে শক্তিশালী বায়ুপ্রবাহ সান্টা অ্যানা, যার প্রভাবে দাবানলের ভয়াবহতা বৃদ্ধির শঙ্কা রয়েছে। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে 1 লাখ মানুষকে। আবহাওয়া বিভাগ জানিয়েছে স্থানীয় সময় বুধবার সন্ধ্যার পর বাতাসের গতিবেগ কমতে থাকবে। এরপর উন্নতি হতে পারে দাবানল পরিস্থিতির। ক্যালিফোর্নিয়ায় স্মরণকালের ভয়াবহতম দাবানলে এ পর্যন্ত 24 জনের প্রাণহানি হয়েছে। পুড়ে গেছে 12,000-এর বেশি ঘরবাড়ি, স্থাপনা। এবারে জানাবো দেশের আরও একটি খবর। ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের ব্রিফিং চলছে। কথা বলছেন উপদেষ্টা মাহফুজ আলম। সরাসরি যাচ্ছে সেখানে। আপনারা আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব, ওনার বক্তব্য দেখেছেন। ওনার বক্তব্য দেখলে আপনারা বুঝতে পারবেন যে উনি ইতিবাচক আছেন। আমরা তো প্রক্লেমেশন নিয়ে কথা বলছি। এনি আদার আমরা আর 2টা কোশ্চেন নিব। এটা আমরা জানি বিএনপি। আপনি মূল কোশ্চেনে আসেন। আমার কোশ্চেনটা হচ্ছে বিএনপি কার সাথে আপনার কথা হয়েছে? বিএনপির চেয়ারপারসন স্পেসিফিক এখন বলা যাবে না। আমরা সুনির্দিষ্টভাবে যদি বলেন যে এই যে আপনার এই ঘোষণাপত্রের ব্যাপারে বিএনপির কার সঙ্গে কথা হয়েছে, তিনি কোনো কিছু সুনির্দিষ্টভাবে বলেছেন যে আপনি বলেন যে ঐক্যমত্যে অনেক ব্যাপারে পৌঁছাতে পারেনি, বিএনপির পক্ষ থেকে কিছু বলা হয়েছে? আপনি প্রথম আলোর আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রেস ব্রিফিং, যেটা বিএনপির প্রেস ব্রিফিং, সেটা দেখলে আপনি স্পষ্ট হবেন। সময় তো নেওয়াটা যৌক্তিক, ওনারা সময় নিতে পারেন, কিন্তু আমরা চাচ্ছি যে ওনারা সময় নিন, সেটা সমস্যা না, কিন্তু 2 পৃষ্ঠা বা 3 পৃষ্ঠার একটি বিষয়ে এবং এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় ওনাদের পর্যালোচনা যেরকমভাবে, এটা একটা সীমিত কয়েকটা বাক্য, অ্যাট দ্য সেম টাইম এটা তো জাতীয় গুরুত্বপূর্ণ একটি ইস্যু, এটা এত বড় একটি অভ্যুত্থানের যেহেতু দলিল, ফলত আমরা মনে করি ওনারা সময় নিতে পারেন, কিন্তু সময়টা যাতে এমন না হয় যার কারণে হচ্ছে যে অন্যদের ভিতরে এক ধরনের উত্তেজনা অথবা এক ধরনের সংশয় তৈরি হয়। ফলত সবাইকেই এক ধরনের সংযমের দিকে যেতে হবে। ছাত্ররা যেরকম কালকে ডেডলাইন ঘোষণা করেছে, ছাত্রদের দিক থেকে তো আমরা এক ধরনের চাপ অনুভব করছি যে কালকে ওনারা যদি, আমরা কালকে তো দিতে পারছি না,
আবার বিএনপির জায়গা থেকে ওনাদের দাবিও যৌক্তিক যে ঠিক আছে সময় লাগবে, ওনাদের একটু বোঝাপড়া দরকার আছে, অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে কথা বলা দরকার আছে। কিন্তু সব মিলিয়ে আমরা চাচ্ছি যে সময়টা ওনারা সব পর্যালোচনা করেই বৃহস্পতিবার পরশু বসেন আমাদের সাথে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উপস্থিত থাকবেন এবং বসে কথা বলেন। ওনারা যত ধরনের পর্যালোচনা আছে সবগুলো ইতিমধ্যে যেহেতু যাবে সবার কাছে, সবাই বসে কথা বলেন। কথা বললে হয়তো এটা একটা কথা বলছিলেন অন্তর্বর্তী সরকার উপদেষ্টা মাহফুজ আলম। এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।